ওকে, আসসালামু আলাইকুম। যৌক্তিকতার অভাব নাই লাইভে। আমার পার্সোনাল আইডি থেকে আসা যায় নাই। পার্সোনাল আইডিতে একটু সমস্যা আছে, যার জন্য এই আইডি থেকে আসলাম। লাইট একটুখানি ডান পাশে। হ্যালো, আপনাকে সাউন্ড শুনতে পাচ্ছেন? সাউন্ড কি ক্লিয়ার ভাই? সাউন্ড ক্লিয়ার প্লিজ। সাউন্ড কি ক্লিয়ার একটু বলবেন? সাউন্ড ঠিক আছে ভাই? সাউন্ড কম। এখন ঠিক আছে? আমি ক্লাসে, এখন না। আমি ক্লাসে। আমি ক্লাসে। ওকে, ঠিক আছে। ওকে, দেখেন আমাদের কনফিউশন, কোশ্চেনগুলোতে অনেকগুলো কনফিউশন আছে। আমি কনফিউশন যতটা পারি আমি খুব দ্রুত দেখাবো। আপনারা নাম্বারিং করেন, আমি নাম্বারিং হয়তো আমার মনে নাও থাকতে পারে। সেক্ষেত্রে প্রথমে দেখি একজনের কোশ্চেন ছিল যে 1966 সালে লাহোরে 1966 সালে লাহোরে বিরোধী দলের সমাবেশ ছিল কেন? বিরোধী দলের সমাবেশের কারণ কি? এটা কি 6 দফা উত্থাপনের জন্য, নাকি তাশখন্দ চুক্তি নিয়ে আলোচনার জন্য? তাশখন্দ চুক্তি নিয়ে আলোচনার জন্য।
সাউন্ড আসবে, একজন কল দিছে এর জন্য হয়তো সাউন্ড আসে না, এখন সাউন্ড আসবে, সাউন্ড আসবে, এখনো সাউন্ড নাই। সাউন্ড নাই, সাউন্ড নাই। সাউন্ড ঠিক আছে তো এখন? সাউন্ড প্লিজ। আমি সাউন্ড শুনতেছি তো আমার এখানে। সাউন্ড ঠিক আছে এখন? সাউন্ড ওকে। সাউন্ড আসছে, এখানে হলো যে একটা ওই মেসেঞ্জারে কল আসছে, ওই মেসেঞ্জারে কল আসার কারণে তখন এই সাউন্ডটা কমে যায়। ভলিউম কম না? এখন সাউন্ড ক্লিয়ার হবে ভাই, এক মিনিট। এখন কেমন সাউন্ড দেখেন তো প্লিজ, বলেন তো এখন সাউন্ড। এখন সাউন্ড ক্লিয়ার হবে ভাই, এক মিনিট। ওকে। সো আমি যেটা বলছিলাম 3 নম্বর থেকে শুরু করি, এক আর দুইবার পরে আমি রিপিট করব না। 3 নম্বরটা দেখেন, মানবাধিকার কমিশনের সদর কোথায়? এটা কি নিউ ইয়র্ক নাকি জেনেভা? আপনাদের মধ্যে কনফিউশন থাকে। তো নিউ ইয়র্কও আসলে উত্তর হয়, জেনেভাও উত্তর হয়, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। যখন বলে মানবাধিকার কমিশন তখন সেটা হয় নিউ ইয়র্ক, যখন বলে যে মানবাধিকার পরিষদ তখন সেটা হয় জেনেভা। মানবাধিকার কমিশন মানে হলো OHCHR, অর্থাৎ অফিস অফ দ্য হাই কমিশনার, হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। যখন মানবাধিকার কমিশনের কথা বলবে, যখন মানবাধিকার কমিশনের কথা বলবে তখন সেটা হবে, ওকে ভাই আমি 1 মিনিট পরে আসতেছি, এটা আমি ফোন চেঞ্জ করে আসতেছি 1 মিনিট পর। ওকে। এই আইফোনের গুল্লি মারি, আইফোন একটা ফাজিল জিনিস। কেউ বলে সাউন্ড কম, কেউ বলে ওকে, কিচ্ছু বুঝতেছি না, আপনারা তো আমাকে দুষ্টুমি করতেছেন। এখন কি ঠিক আছে? এই আইফোনের গুল্লি মারি, আইফোন একটা ফাজিল জিনিস। কেউ বলে সাউন্ড কম, কেউ বলে ওকে, সাউন্ড কি ঠিক আছে? স্যার সাউন্ড আছে, ওকে। না এখানেই হবে, দেখেন। তার মানে হাই কমিশনার ফর হিউম্যান রাইট যখন বলবে তখন সেটা হবে 1993 সালে নিউ ইয়র্কে। আর যখন মানবাধিকার পরিষদ বলবে, অর্থাৎ ইউএন হাই কমিশন হিউম্যান রাইটস কাউন্সিল, UNHRC, ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল, কাউন্সিলটা বড় হয়। এই HRC হলো 2006 সালে প্রতিষ্ঠা, এর সদর হলো জেনেভা। আর
OHCHR এটা হলো নিউ ইয়র্কে, এটা হলো মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশন এর 1993 সালে প্রতিষ্ঠিত। এই UNHRC এর প্রধান হলো মিশেল ব্যাচলেট। এর প্রধান হলো মিশেল ব্যাচলেট। তাহলে মানবাধিকার পরিষদের প্রধান মিশেল ব্যাচলেট। হ্যালো, আমি ক্লাসে। ঠিক আছে, ওকে। দেখেন 3 নম্বর প্রশ্নটা ক্লিয়ার কিনা। মানবাধিকার কমিশনের সদর দপ্তর নিউ ইয়র্ক নাকি জেনেভা? আপনি পরে নিউ ইয়র্ক, উত্তর হয় জেনেভা, তখন আপনার মধ্যে কনফিউশন। তারপরে নিউ ইয়র্কও হবে, জেনেভাও হবে। নিউ ইয়র্ক হবে যখন সেটা হবে মানবাধিকার কমিশন, জেনেভা হবে যখন সেটা হবে মানবাধিকার পরিষদ। মানবাধিকার কমিশনকে ইংলিশে বলা হয় OHCHR, আর মানবাধিকার পরিষদকে বলা হয় UNHRC। OHCHR হলো অফিস অফ দা হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, আর এটা প্রতিষ্ঠা 1993 সালে, আর এর প্রতিষ্ঠা হলো 2006 সালে। এর প্রতিষ্ঠা হলো 2006 সালে। আর মানবাধিকার পরিষদের প্রধান হলো মিশেল ব্যাচলেট। মানবাধিকার কমিশনের প্রধান দরকার নেই। তিন নম্বর প্রশ্ন কি ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা কি ক্লিয়ার? আচ্ছা, ওকে, আমি অন্য ফোন থেকে আসি, এখানে স্টপ। উইল ব্যাক বাই 5 মিনিটস। উইল ব্যাক বাই 5 মিনিটস। ওকে। আবার বলে ক্লিয়ার। আপনাদের মোবাইলের সাউন্ড ই করেন, মোবাইলের সাউন্ড বাড়ান, অনেকেই শুনতে পাচ্ছে। যাদের প্রবলেম তারা আপনাদের মোবাইলের সাউন্ড বাড়ান। আমার কাছে ফোন আছে, এটাও তো সাউন্ড হয়। ঠিক আছে, ঠিক আছে, ওকে। 4 নম্বর, 2021-22 অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা, রপ্তানি লক্ষ্যমাত্রা কত? এবং সেই লক্ষ্যমাত্রা 41 বিলিয়ন ডলার, সরি 48 বিলিয়ন ডলার, নাকি 41 বিলিয়ন ডলার, নাকি 51 বিলিয়ন ডলার? আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। 21-22 অর্থ বছরে এটার লক্ষ্যমাত্রা 48 বিলিয়ন ডলার। 41 বিলিয়ন হলো পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রা, পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রা। কিন্তু দুঃখের বিষয়, এই পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রা 2014 সালে তারা ঠিক করছিল। একটা কথা বলছিল, 14 সালে একটা অ্যাপারেল সামিট হয়েছিল, পোশাক শিল্পকে অ্যাপারেল বলে। এই অ্যাপারেল সামিট 14 সালে অ্যাপারেল সামিটে তাদের একটা লক্ষ্য ছিল যে 50 বিলিয়ন at 50 years, অর্থাৎ বাংলাদেশের 50 বছর উদযাপন হবে যখন, তখন তাদের পোশাক রপ্তানি আয় 50 বিলিয়ন ডলার বা 5000 কোটি ডলার। কারণ 100 কোটিতে 1 বিলিয়ন, আর 50 বিলিয়ন হলো 5000 কোটি ডলার। এবং এই টার্গেটটা ছিল 2021 সালে, কিন্তু কোভিড এর কারণে সেই লক্ষ্যমাত্রা পরিবর্তন হয়ে গেছে। তার মানে অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা 41 বিলিয়ন ডলার, 41 বিলিয়ন ডলার। তাহলে 4 নম্বর, 21-22 অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা 48 বিলিয়ন ডলার, আর 41 বিলিয়ন ডলার সেটা বলতে হবে পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রা। 2014 সালে অ্যাপারেল সামিট বা পোশাক শিল্প সম্মেলন, সেই সম্মেলনে 50 মানে বলছে 50 বিলিয়ন এট 50 ইয়ার্স, এটা তাদের টার্গেট ছিল। 21 সালের মধ্যে তারা 50 বিলিয়ন ডলার আয় করবে, কিন্তু সেই টার্গেট তারা এই কোভিড এর কারণে এই টার্গেট তারা রাখতে পারেনি। ওকে,
এরপরে আসেন প্রশ্ন নম্বর 5। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন 5 নম্বর প্রশ্ন হলো আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টা? আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য 6টি নাকি 7টি? আসলে 7টি হবে না, 6টি হবে। 6টি হবে। এখানে 6টি প্রতিষ্ঠাকালীন সদস্য। মনে রাখবেন ইএম এর পরে যোগ দেয়, ইএম এর পরে যোগ দেয়, প্রতিষ্ঠাকালীন নয়, প্রতিষ্ঠাকালীন নয়। ইএম এর পরে যোগদান করে কিন্তু প্রতিষ্ঠাকালীন নয়। ইএম এর পরে যোগ দেয় কিন্তু প্রতিষ্ঠাকালীন নয়। তাহলে আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য হলো 6টি, 7টি হবে না। ইএম এর পরে যোগ দেয় কিন্তু প্রতিষ্ঠাকালীন নয়। প্রশ্ন নম্বর 6। সমুদ্রের বিবি আয়তন, সমুদ্রের বিবি আয়তন 1,18,813 বর্গ কিলোমিটার। আবার অনেকের দৃষ্টিতে 1,30,000 বর্গ কিলোমিটার। তাদের হিসাবটা হলো কি? তাদের হিসাবটা হলো ভারত থেকে বাংলাদেশ পাইছে 19,467 বর্গ কিলোমিটার। এটা পাইছে ভারত থেকে, অর্থাৎ বাংলাদেশ ভারত থেকে যে মামলা হয়েছে সেখান থেকে পাইছে এটা। আর মিয়ানমার থেকে পেয়েছে 1,11,631 বর্গ কিলোমিটার। তাদের ধারণা হচ্ছে 1,11,000 19,000 যোগ করলে 1,30,000 হয়। আসলে এটা যোগ করা যাবে না, কারণ হলো মাঝখানে এই রকমের তো বাংলাদেশ এটা, তো এখান থেকে এই পর্যন্ত মিয়ানমারের কাছ থেকে পেয়েছে আর ভারত থেকে এই পর্যন্ত পেয়েছে। তার মানে মাঝখানে যে অংশটা আছে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে, দুইটার মধ্যেই পড়ে গেছে মাঝখানেটা। সেক্ষেত্রে 1,18,813 বর্গ কিলোমিটার হবে। কিন্তু এটা ঠিক আছে, ভারত থেকে 19,467 বর্গ কিলোমিটার পেয়েছে, মিয়ানমার থেকে 1,11,631 বর্গ কিলোমিটার পেয়েছে। কিন্তু দুইটাকে যোগ করা যাবে না, কারণ এটা কমন এরিয়াটা দুই দেশের পক্ষ থেকে পেয়েছে। একটা ইন্ডিয়া মিয়ানমার দুই দেশের পক্ষ থেকে পেয়েছে। তাহলে 1,18,813 বর্গ কিলোমিটার। প্রশ্ন নম্বর 7। প্রশ্ন নম্বর 7 প্রশ্ন হলো আপিল বিভাগের বিচারক 5 জন নাকি 11 জন? আপিল বিভাগের বিচারক 5 জন নাকি 11 জন? দেখেন সংবিধানের 94 নং অনুচ্ছেদে আছে যে সুপ্রিম কোর্ট হবে এবং রাষ্ট্রপতি যতজন বিচারক চাইবেন ততজনকে নিয়ে হবে। এ পর্যন্ত একবারই সর্বোচ্চ 11 জন নিয়োগ দেওয়া হয়েছিল, সর্বোচ্চ 11 জন ছিল, কিন্তু বর্তমানে আছে 5 জন। বর্তমানে 5 জন বিচারক আছে। সর্বোচ্চ নিয়োগ দেওয়া হয়েছিল যদি রাষ্ট্রপতি মনে করে যে 1100 জন বিচারক লাগবে তাহলে 1100 জন হবে। যদি বলে 1 লাখ বিচারক লাগবে আপিল বিভাগে তাহলে 1 লাখ বিচারক হবে। অর্থাৎ রাষ্ট্রপতির ইচ্ছার উপর নির্ভর করবে বিচারক আপিল বিভাগে কয়জন হবে। আপনি জানেন বাংলাদেশের যে সুপ্রিম কোর্টের দুইটা ভাগ, সুপ্রিম কোর্ট বা কোর্ট, একটা হলো হাইকোর্ট বিভাগ আর একটা হলো অ্যাপিলেট ডিভিশন। এই অ্যাপিলেট ডিভিশনের বিচারক হলো 5 জন আর হাইকোর্ট বিভাগের বিচারক প্রায় 100 জন থাকে, 88 থেকে 100 108। কিন্তু এইটা হলো মানে পরীক্ষা আসে না হাইকোর্ট বিভাগে কয়জন বিচারক আছে। সাধারণত অ্যাপিলেট ডিভিশনের যে বিচারক সেটাই আসে, অ্যাপিলেট ডিভিশনের বিচারকটা আসে, কিন্তু হাইকোর্ট বিভাগের বিচারকটা আসে না পরীক্ষায়। তাহলে 7 নম্বর গেল। এ পর্যন্ত 11 জনই সর্বোচ্চ ছিল, সেটাও খুব সম্ভবত ছিল 2007-8 সালের দিকে, কিন্তু এখন সেটা না, এখন হলো 5 জনে এসে ঠেকছে। 8 নম্বর প্রশ্ন। আপনাদের কনফিউশনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে মধ্যপ্রাচ্যের কোন দেশ, মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কোন দেশ প্রথম? আপনাদের কাছে অপশন আছে ইসরায়েল আর আছে ইরাক।
এখানে কিন্তু বলা হয়নি যে স্বীকৃতি গ্রহণ করছে কি করে নাই সেটা বলা হয়নি। যদি প্রশ্নের মধ্যে ইসরায়েল অপশনে থাকে আপনি মনে রাখবেন যে ইসরায়েল উত্তর হবে, এবং ইসরায়েল এমন একটা দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই অর্থাৎ মানে বিজয় লাভ করার আগে 28 এপ্রিল বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল 1971 সালের 28 এপ্রিল, এবং ইসরায়েল বাংলাদেশকে দুইবার স্বীকৃতি দেয় এবং বাংলাদেশ দুইবারই স্বীকৃতি পত্র প্রত্যাখ্যান করে, কিন্তু স্বীকৃতি দিয়েছিল ইসরায়েল। তাহলে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ বললে উত্তর করবেন ইসরায়েল যদি অপশনে থাকে। আর ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়, প্রথম আরব দেশ যে আরবিতে কথা বলে। তবে ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের মধ্যে দ্বিতীয় মধ্যপ্রাচ্যের দেশ হলো ইরাক। তার মানে ইসরায়েলকে যদি উত্তর করতে না পারেন, অপশনে না থাকে, অপশনে থাকলে মনে রাখবেন যে তারা জেনে শুনে এই কোশ্চেনটা করেছে, তখন আপনি ইসরায়েল দাগাবেন। আর যখন আরব দেশ বলবে তখন আপনি ইরাক দাগাবেন, আর দ্বিতীয় আরব বললে আপনি ইরাক দাগাতে পারবেন। ওকে, কনফিউশন আপনাদের কোশ্চেনগুলো থেকে কনফিউশন 9 নম্বর, জাতীয় সঙ্গীত সরকারিভাবে গৃহীত হয়। জাতীয় সঙ্গীত সরকারিভাবে গৃহীত হয় কবে? আপনাদের মধ্যে কনফিউশন, এটা কি 12 জানুয়ারি 1972 নাকি 17 জানুয়ারি 1972? দেখেন 17 মধ্যে ত আছে, মানে মনে করেন এই যে 17 আবার পতাকা, এভাবে মনে রাখবেন 17 তে ত, পতাকায় ত, অর্থাৎ জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি আর জাতীয় সঙ্গীত গৃহীত হয় 12 জানুয়ারি। জাতীয় সঙ্গীত গৃহীত হয় 12 জানুয়ারি আর পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি। প্রশ্ন নম্বর 10, আপনাদের কনফিউশন হলো কর্ণফুলী নদীর উৎপত্তি। কর্ণফুলী নদীর উৎপত্তি আমি খুব ফাস্ট করব, কারণ অনেকের প্রশ্নটা জানা আছে, এরকম কুইক করব যাতে সে বোর না হয়। কর্ণফুলী নদীর উৎপত্তি, এখানে আপনাদের অপশনে ঝামেলা হলো আসামের লুসাই পাহাড় নাকি মিজোরামের লুসাই পাহাড়। মিজোরামের লুসাই পাহাড়, দেখেন গুগল বই সব জায়গায় প্রায় ম্যাক্সিমাম জায়গা, আবার বাংলাদেশের বিশ্ব পরিচয়ের মধ্যে আবার এটা মিজোরামের আছে, কিন্তু এখানে মনে রাখবেন যে বাংলাদেশটা তো এরকমের, এখানে এই জায়গাটা এই যে তো এখানে হলো, এখানে ধরেন এই এখানে এখানে খাগড়াছড়ি, এখানে রাঙামাটি, এখান দিয়ে প্রবেশ করেছে কর্ণফুলী। এই জায়গাটা কিন্তু মিজোরাম আর এটা হলো আসাম। আসলে বেসিক্যালি আসাম থেকে কিন্তু মিজোরাম, মণিপুর এই রাজ্যগুলো কিন্তু আসাম থেকে হয়েছে, মেঘালয় এগুলো কিন্তু আসামই ছিল আগে। এখন বিষয়টা হচ্ছে যে আসামের লুসাই পাহাড়টা এরকম পুরোটাই লুসাই পাহাড়, এই অংশটা হলো আসামের লুসাই, এটা হলো মিজোরামের লুসাই। এই আসামের লুসাইটা হলো মেঘনা নদী আসছে আর মিজোরামের লুসাই থেকে কর্ণফুলী আসছে। এখন তাত্ত্বিকরা তো ওরা দেখবে না যে এখানে একটা কি হয়েছে, একটা প্রদেশ হয়েছে। যদি আপনি এখানে দেখেন আসামের লুসাই আছে, তাহলে মিজোরামের লুসাই উত্তর হবে না। তার মানে আসামের লুসাই অপশনে থাকলে এই উত্তর, কারণ পুরোটাই ছিল আসামের মধ্যে, পুরোটাই ছিল লুসাই পাহাড়। আর আমাদের ভূগোল বইতেও বলা আছে আসামের লুসাই, আর বিশ্ব পরিচয় বইতে আছে মিজোরাম, কারণ ভূগোল বেশি অ্যাকসেপ্টেবল না আসামের লুসাই লাগাবে। এরপরে হলো প্রশ্ন নাম্বার হলো 11, 9, 10, এবারে 11। আপনাদের একটা বিষয় জানি কিনা যে লোকসভার সদস্য আগে ছিল 545, 543। আমরা জানি 543টা নির্বাচিত ছিল আর মোট ছিল এইটা, মোট ছিল 545, কিন্তু 2020 তে মানে 543 ছিল নির্বাচিত আর দুইজন ছিল অ্যাংলো ইন্ডিয়ান। অ্যাংলো ইন্ডিয়ান মানে হলো ইন্ডিয়ান বংশোদ্ভূত কিন্তু বহির্বিশ্বে তার নাম জানে।
সেই অ্যাংলো ইন্ডিয়ান দুইজন ছিল, সেটাকে 2020 সালে এটাকে বাতিল করা হয়েছে। বাতিল 2020। এখন নির্বাচিত বলেন আর অনির্বাচিত বলেন, মানে নির্বাচিত বলেন আর মোট বলেন, সবই হলো 543, 545 হবে না। অর্থাৎ লোকসভার সদস্য আগে ছিল 545টা, নির্বাচিত 543, দুটি ছিল অনির্বাচিত এবং তারা হয়তো অ্যাংলো ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান বংশোদ্ভূত কিন্তু বহির্বিশ্বে খুবই বিখ্যাত, তাদেরকে দেওয়া হতো। কিন্তু এটা 2020 সালে এটাকে অমিট করা হয়েছে। এখন এটা 543 হবে। প্রশ্ন নম্বর 12, ইসলাম খান ক্ষমতায় ছিলেন। ইসলাম খান ক্ষমতায় ছিলেন। প্রশ্ন আপনাদের যে 1608 থেকে 1613 নাকি 1617 থেকে 1624? আসলে উত্তর হবে দুইটাই হবে। কেন? ইসলাম খান ছিল 1608 থেকে 1613, আর 1617 থেকে ছিল ইসলাম খান চিশতি, এবং মানুষ কিন্তু দুইজন। এবং ইসলাম খান ইনি কিন্তু মৃত্যু হয়েছে 1613 সালে, মৃত্যু 1613। তাহলে অবশ্যই তিনি কবর থেকে উঠে এসে 1617 সালে তিনি দায়িত্ব নেবেন না। এখানে বেসিক্যালি ইসলাম খান দুইজন। এখন ইসলাম খান 1608 থেকে 1613, আর একজন ইসলাম খান 1617 থেকে 1624, 1617 থেকে 1624। এবং আপনারা মনে রাখবেন যে ইসলাম খান ইতিহাসে কমপক্ষে 4 জন ইসলাম খান, ইতিহাসে ইসলাম খান আছেন 4 জন। ইসলাম খান চিশতি আছেন, ইসলাম খান আছেন, আবার এক ইসলাম খান আছেন শেরশাহর পুত্র, যিনি 1545 থেকে 1553 পর্যন্ত বাংলার ক্ষমতায় ছিল। আর একজন ছিল ইসলাম খান গজনি, 1635 থেকে 1639 ক্ষমতায় ছিল। আমি আপনাদের এই গ্রুপটাতে আমি পোস্ট করেছিলাম। ওকে, এবারে দেখেন 13 নম্বর, সমুদ্র বন্দর কয়টা? একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 4টি, 5টি নাকি 3টি? সমুদ্র বন্দর কয়টা? সমুদ্র বন্দর আসলে আপনি কি দাগাবেন? আসলে বাংলাদেশে সমুদ্র বন্দর কয়টা? এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুবই যে প্রস্তাবিত হয়েছে কিনা, হবে কিনা। আপনি একটু দেখেন, আমরা জানি চট্টগ্রাম একটা বন্দর আছে, চট্টগ্রাম তো সম্ভবত 1787 নাকি অষ্টাদশ শতকে। আর একটা হচ্ছে মোংলা, 1950 সালে হয়েছে, এটা সালটা আমার ভুলে গেছি, 1950। আর একটা জানি আমরা পায়রা পোর্ট, যেটা 2016 সালে পরীক্ষামূলকভাবে চালু হয়। আরেকটা হলো মাতারবাড়ি। এই মাতারবাড়ি যেটা মহেশখালী কক্সবাজার, এখানে কিন্তু গত 21 জুলাই 2021 তারিখে পানামার পতাকাবাহী হরাইজন 1 এই জাহাজটি ঘাট দেয় এবং সেটা ছিল দ্বিতীয় জেটিতে। অর্থাৎ 21 জুলাই 2021 তারিখে পানামার পতাকাবাহী হরাইজন 1 জাহাজটি ঘাট দেয় এবং সেই ঘাটটা দিয়েছিল দ্বিতীয় জেটিতে। তার মানে এটাও চালু হয়ে গেছে। আর 5 নম্বরে মিরসরাইতে একটা বেসরকারি, মিরসরাই এখানে বেসরকারি বন্দর করার ঘোষণা দিয়েছে, এখন এই সব ঘোষণা হয় কি, যে বন্দর যখন হয়ে যায় তখনই পরীক্ষা চলে আসে। এবং এই পায়রা বন্দর চালু হবে তার আগেই প্রশ্ন আসে যে স্বাধীন বাংলাদেশে প্রথম বন্দর কোনটা? পায়রা বন্দর। আপনারা দেখবেন যে এই প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আসছে 15-16 শিক্ষাবর্ষে। তার মানে আপনি এখানে সমুদ্র বন্দর দেখাবেন 5টি, সমুদ্র বন্দর দেখাবেন 5টি এবং একটি হলো বেসরকারি। সরকারি বললে হলো 4টি সরকারি, আর 3টি দেখাবেন না, তাহলে ভুল হবে। যেহেতু এটা চালু হয়ে গেছে, মানে পরীক্ষামূলকভাবে চালু, মানে চালু, মানে এটা বন্ধ, এতে কোনো সন্দেহ নাই। এখন এই মাতারবাড়ি, মহেশখালী, কক্সবাজার এখানে তো সমুদ্র বন্দর, তাহলে বাংলাদেশ সমুদ্র বন্দর 5টি। আর বিমানবন্দর যদি বলে আন্তর্জাতিক বিমানবন্দর
অবশ্যই 4টি দেখাবেন, অর্থাৎ চতুর্থ হবে কক্সবাজার, চতুর্থ হবে কক্সবাজার। এইসব কিছু ঘোষণা আছে যেগুলো ঘোষণা দিলে কার্যকর হয়ে যায়, এগুলোর জন্য অপেক্ষা করতে হয় না। কিছু কিছু বিষয় আছে, যেমন আপনার সিলেটকে বলছে যে আন্তর্জাতিক স্টেডিয়াম, ওটা অটোমেটিক ওটা হয়ে গেছে, ঘোষণা মানে হয়ে গেছে। তার মানে এই চট্টগ্রাম কক্সবাজার হবে চতুর্থ বন্দর, চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে সমুদ্র বন্দর দেখাবেন 5টি, আন্তর্জাতিক বিমানবন্দর দেখাবেন 4টি, যদি পরীক্ষায় আসে ইনশাআল্লাহ। একটা বিষয় প্রাইম মিনিস্টার একটা কথা বলছেন যে এয়ার ফুয়েলিং কেন্দ্র হবে কক্সবাজার। আপনারা দেখছেন যে সমুদ্রে 1.5 কিলোমিটার, অর্থাৎ সমুদ্রের মধ্যে, সমুদ্রের খুব সম্ভবত 1.5 কিলোমিটার না 1500 মিটারই তো, ভুল হতে পারে, একটু কোশ্চেন মার্ক দিয়ে রাখেন। সমুদ্রের মধ্যেও মানে হেলিপ্যাড করা হয়েছে, মানে হেলিপ্যাড কি মানে ওই যে রানওয়ে, অর্থাৎ বিমানটা যে রানওয়ে করবে সেটা কিন্তু সমুদ্র থেকে কিন্তু মানে উপকূল থেকে নেওয়া হয়েছে। তার মানে এই কক্সবাজার এয়ার ফুয়েলিং কেন্দ্র হবে। এয়ার ফুয়েলিং কেন্দ্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ঘোষণা। এয়ার ফুয়েলিং কেন্দ্র আছে কুয়ালালামপুর, আছে বেইজিং, আছে আপনার মুম্বাই, আছে হলো দুবাই। এই সব জায়গা হলো এয়ার ফুয়েলিং কেন্দ্র। এই কুয়ালালামপুর, বেইজিং, মুম্বাই, দুবাই এগুলো কিন্তু এয়ার ফুয়েলিং কেন্দ্র হলে এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই মানে আশাব্যঞ্জক একটি বিষয় হবে। আমাদের এখানে কিন্তু হলো এখান থেকে কিন্তু যে ভিয়েতনামে, কম্বোডিয়ায় যে বিমানগুলো যায় সেগুলো আমাদের এখানে মানে আমাদের এখানে সাবওয়ে মানে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়। দেখেন দুবাই খুব জনপ্রিয় জায়গা, বিকজ দুবাই থেকে পৃথিবীর যে কোনো জায়গায় বিমান পথে সর্বোচ্চ 8 ঘন্টার দূরত্ব। দুবাই থেকে পৃথিবীর যে কোনো জায়গায় বিমান পথে সর্বোচ্চ 8 ঘন্টার দূরত্ব, যে কারণে দুবাইটা কিন্তু খুব বেশি উঠে গেছে। এই শুধু এয়ার ফুয়েলিং কেন্দ্রের কারণে আজকে দুবাই কিন্তু বিশ্বের অন্যতম সেরা। তাহলে বাংলাদেশে কোন বিমানবন্দরকে বলছে প্রাইম মিনিস্টার যে এয়ার ফুয়েলিং কেন্দ্র হবে? কক্সবাজার এয়ারপোর্টকে বলছে। নেক্সট কোশ্চেন, তাহলে বন্দর যেহেতু বলছি, নদী বন্দর কিন্তু 35টি, নদী বন্দর 35টি, আর স্থলবন্দর 24টি। স্থলবন্দর 24, নদী বন্দর 35, বিমানবন্দর 10টি, আন্তর্জাতিক বিমানবন্দর 4টি, সমুদ্র বন্দর 5টি, সমুদ্র বন্দর 5টি। নদী বন্দর 35, স্থলবন্দর 24, বিমানবন্দর 10, আন্তর্জাতিক বিমানবন্দর 4টি, সমুদ্র বন্দর 5টি। কত নম্বর জানো? 12 মনে হয় না? 12, বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ আয়। বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ আয় আসে কোথা থেকে? বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ আয়, আপনাদের প্রশ্ন হলো পোশাক নাকি রেমিট্যান্স নাকি রপ্তানি আয়? যদি এরকমের অপশন থাকে তাহলে রপ্তানি আয় উত্তর হবে। আর রপ্তানি আয় যদি অপশনে না থাকে তাহলে কোন খাত? তাহলে দ্বিতীয় হলো এটা, পোশাক। এবং রপ্তানি আয় অপশনে না থাকলে ও কিন্তু দ্বিতীয়, রেমিট্যান্স হলো তৃতীয়। কারণ ও কিন্তু 2700 কোটি ডলারের বেশি আয় করে পোশাক থেকে, রেডিমেড গার্মেন্টস থেকে বাংলাদেশ। আর রেমিট্যান্স থেকে 2477 কোটি ডলার। আর রপ্তানি আয় এবছর তো খুব সম্ভবত রপ্তানি আয় 3700 কোটি ডলার, 3700 কোটি ডলার রপ্তানি আয়। তার মানে ও প্রথম। ও যদি অপশনে না থাকে রপ্তানি আয় তাহলে কিন্তু পোশাক, পোশাক না থাকলে কিন্তু রেমিট্যান্স। 13 নম্বর, আপনাদের একটা কনফিউশন থাকে, বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত। আর একটা অপশন থাকে যে বাংলাদেশের জিডিপির প্রধান খাত। আর একটা অপশন থাকে সরকারের আয়ের প্রধান খাত। তিনটা কিন্তু পুরোপুরি ভিন্ন জিনিস।
অর্থনীতির প্রধান খাত বললে সেটা হবে এগ্রিকালচার বা কৃষি। কৃষি সর্বোচ্চ খাত হবে, কারণ এখানে সবচেয়ে বেশি মানুষ এখানে নিয়োজিত। 40% মানুষ এখানে নিয়োজিত হলো প্রত্যক্ষভাবে। প্রত্যক্ষ পরোক্ষ বললে প্রায় 75% মানুষ কৃষির উপর নির্ভরশীল, নারী সহ। আর জনশক্তি বা কর্মশক্তির মধ্যে 40.6% হলো পোশাকের উপর, মানে কৃষির উপর নির্ভরশীল। জিডিপির প্রধান খাত বললে অবশ্যই সেটা সার্ভিস বা সেবা, সেবা খাত, যা 50% এর বেশি। সেবা খাতের এখানে গুরুত্ব সবচেয়ে বেশি। সরকারের আয়ের প্রধান খাত বললে অবশ্যই রাজস্ব। আয়ের প্রধান খাত বলে রাজস্ব। রাজস্বকে বলা হয় উন্নয়নের অক্সিজেন। আমাদের উন্নয়নের অক্সিজেন বলা হয় রাজস্বকে। এখন নেক্সট যেটা ঝামেলাটা হয়, আপনাদের মধ্যে এরকম থাকবে যে রাজস্ব আয়ের প্রধান খাত কোনটা, তখন হবে ভ্যাট। আর আপনি কি করেন, সরকারের আয়ের প্রধান খাতকে আপনি ভ্যাট দেখায় ফেলেন। আয়ের প্রধান খাত কিন্তু রাজস্ব। রাজস্বের মধ্যে ভ্যাট আছে, ট্যাক্স আছে, দুইটাই আছে। তার মানে আয়ের প্রধান খাত হলো ভ্যাট, দ্বিতীয় হলো ট্যাক্স, ইনকাম ট্যাক্স যেটা। আয়ের প্রধান খাত হলো ভ্যাট আর আয়ের দ্বিতীয় খাত হলো ট্যাক্স। দুটোর মধ্যে পার্থক্য খুবই কম, মানে 4 থেকে 5,000 কোটি টাকার মধ্যে পার্থক্য। রাজস্ব আয়ের প্রধান খাত হলো ভ্যাট, দ্বিতীয় হলো ট্যাক্স। আর সরকারের আয়ের প্রধান খাত হলো রাজস্ব। রাজস্বকে বলা হয় উন্নয়নের অক্সিজেন, দ্য অক্সিজেন অফ ডেভেলপমেন্ট। উন্নয়নের অক্সিজেন রাজস্ব আয়ের প্রধান খাত। আমরা 12 নম্বরে ছিলাম, এরপরে হলো 13 নম্বর। আপনাদের একটা কথা আছে যে মতামত প্রকাশের স্বাধীনতা। মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার? কোন ধরনের অধিকার? মতামত প্রকাশের স্বাধীনতা যখন অধিকার বলবে, সেটা অবশ্যই সামাজিক অধিকার। সামাজিক অধিকার। কিন্তু প্রশ্ন যখন অধিকার ছাড়া হবে, অধিকার ছাড়া সব ক্ষেত্রে রাজনৈতিক। অধিকার ছাড়া সব ক্ষেত্রে রাজনৈতিক। যেমন রাজনৈতিক সাম্য, যে মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের সাম্য, তখন হবে কি রাজনৈতিক সাম্য। মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা। মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের ঐক্য? রাজনৈতিক ঐক্য। মানে যা বলবে, অর্থাৎ অধিকারের ক্ষেত্রে সামাজিক আর বাকি সব ক্ষেত্রে রাজনৈতিক। অধিকারের ক্ষেত্রে সামাজিক, বাকি সব ক্ষেত্রে হলো রাজনৈতিক। পরের প্রশ্ন 14 নম্বর। মানবাধিকার কোন ধরনের অধিকার? আপনাদের এই কোশ্চেন আসছে বেশি। দেখেন, মানবাধিকার এটা সামাজিক না রাজনৈতিক না। কিছু কিছু বিষয় আছে কল্পনা প্রসূতভাবে কয়েকটা গাইড আছে বা কয়েকটা মাসিক পত্রিকা আছে যেগুলো আপনারা খুব বেশি বিশ্বাস করেন এবং ওটা নিয়ে আমাদের সাথে ঝগড়া করেন। দেখেন, হিউম্যান রাইটস ইজ ন্যাচারাল রাইটস। আপনি যদি হিউম্যান রাইটস সম্পর্কে একটুখানি সার্চ দিয়ে দেখেন, ইজ ন্যাচারাল রাইটস। ন্যাচারাল রাইটস মানে প্রাকৃতিক অধিকার। প্রাকৃতিক অধিকার মানে হলো জন্মগত অধিকার। আপনার জন্মের সাথে সাথে এই অধিকার শুরু হবে। হিউম্যান রাইটস ইজ ন্যাচারাল রাইটস, এটা প্রাকৃতিক অধিকার অথবা হলো জন্মগত অধিকার। জন্মের পরপরই এই অধিকার শুরু হয়। আপনাদের একটা কনফিউশন যে মৌলিক অধিকার, মৌলিক অধিকারের অনুচ্ছেদ কতটি? অনুচ্ছেদ কতটি? আপনাদের মধ্যে এটা নিয়ে কনফিউশন 17টি, 18টি না 22টি। আমি জানি বেসিক গুলো হাতে পাওয়ার পর এটা নিয়ে আবার কোশ্চেন করবেন। এখনই দেখে নেন। দেখেন, মৌলিক অধিকারের কথা বলা আছে, মৌলিক অধিকারের কথা বলা আছে 3য় অধ্যায়ে, সংবিধানের 3য় অধ্যায়।
আমাদের সংবিধানের ৩য় অধ্যায়ে মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। এই ৩য় অধ্যায়ে অনুচ্ছেদ আছে 22টি। ৩য় অধ্যায়ে অনুচ্ছেদ আছে 22টি, 26 থেকে 44। 26 থেকে 44 এর মধ্যে 22টি অনুচ্ছেদ। 26 থেকে 44, 26 থেকে 44 না না, হ্যাঁ 26 থেকে 44 তো 26 না 47, আমি দুঃখিত, 26 থেকে 47, 26 থেকে 47। এখানে 22টি অধ্যায়, 22টি অনুচ্ছেদ আছে। এর মধ্যে সবগুলো কিন্তু আবার অধিকার না, অধিকার কিন্তু 18টি। অধিকার কিন্তু 18টি। এখন কোন জায়গায় আছে অধিকার পূরণ না করলে শাস্তি দেওয়া হবে, ওটা তো অধিকার না। তাহলে মৌলিক অধিকারের আছে 18টি। মৌলিক অধিকারের অধ্যায় অনুচ্ছেদ 22টি, কিন্তু মৌলিক অধিকারে 18টি অধিকার 17টি অনুচ্ছেদে আছে। 17টি অনুচ্ছেদে 18টি অধিকার, অর্থাৎ 28 নং অনুচ্ছেদে 2টি অধিকার। 28 নং অনুচ্ছেদে 2টি অধিকার। ব্যাপারটা আই থিংক ক্লিয়ার। মৌলিক অধিকার সম্পর্কে সংবিধানের 3য় অধ্যায় আছে, 3য় অধ্যায়ে অনুচ্ছেদ আছে 22টি, কিন্তু সবগুলো অধিকার না। এর মধ্যে অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ হলো 17টি, এর মধ্যে অধিকার আছে 18টি। এর মধ্যে 28 নং অনুচ্ছেদে অধিকার আছে 2টি। আই থিংক ক্লিয়ার। আপনাদের কনফিউশন তৈরি হয়েছে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, একটা উক্তি আছে। এটাও ইতিহাসের শিক্ষা, এটাও ইতিহাসের শিক্ষা যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এই উক্তিটা করছেন কে? এই উক্তিটা আপনাদের মধ্যে কনফিউশন হলো কার্ল মার্কস আর হলো বিসমার্ক। দুইজন সমসাময়িক ছিল, সমসাময়িক কালে জার্মানিতে ছিল, দুজনই জার্মান। তবে কার্ল মার্কস যারা বলে তারা একবারে মুখস্থ বলে, আন্দাজে বলে এবং মুখস্থ বলে, এটা অ্যাবসলিউটলি হবে না। বিসমার্ক হবে উত্তর। তাহলে এটাও যে শিক্ষা যে ইতিহাসে কেউ শিক্ষা নেয় না, এই উক্তিটা হলো বিসমার্কের বিখ্যাত উক্তি। বিসমার্কের, আপনি বিসমার্ক সম্পর্কে দেখেন, তার এখানে হিউজ লেখা পাবেন। খুব ভালো একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখন এটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে যে বাংলাদেশে বেশি বিনিয়োগ করে কে? বেশি বিনিয়োগ করে, উত্তরটা কি ইউএসএ? আর এক জায়গায় দেখছেন নেদারল্যান্ডস, আর এক জায়গায় দেখছেন চায়না। হ্যাঁ, চায়না সিন্স 2019, 2019 বললে সেটা চায়না হবে, ইউএসএ হবে 2020 বললে। কিন্তু নেট বিনিয়োগ, নেট ইনভেস্টমেন্ট, এডিটি, নেট ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ করে তার লভ্যাংশটা নিয়ে যায়, বাকিটা রেখে যায়। সেই রেখে যাওয়াটা হলো নেদারল্যান্ডস শীর্ষে, নেট ইনভেস্টমেন্টের শীর্ষে হলো নেদারল্যান্ডস, আর শুধু বিনিয়োগ করলে ইউএসএ হবে উত্তর। এবং এই রিপোর্ট কিন্তু আনক্টাডের, ইউএসসিটিএডি, এটা আনক্টাডের আর এটা বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের এসে বলে ইউএসএ, আর নেট ইনভেস্টমেন্ট এটা হলো নেদারল্যান্ডস। এটা একটা কনফিউশন, খুবই কনফিউজিং একটা প্রশ্ন। এটা বারবারই কাটাকাটি লেগে যায় এই প্রশ্ন নিয়ে। সাতাশ নম্বর, পূর্বাশিয়ায় বাংলাদেশ কত? ষষ্ঠ, সপ্তম নাকি অষ্টম? হ্যাঁ, অষ্টম ছিল 2019 সালে, এই সপ্তম 2021 সালে, আর ষষ্ঠ বাংলাদেশ জনশক্তি রপ্তানিতে, অর্থাৎ অভিবাসী সৃষ্টিতে, অভিবাসী তৈরিতে। শরণার্থী না, অভিবাসী। জনশক্তি রপ্তানি মানেই কিন্তু অভিবাসী, এবং অভিবাসী রপ্তানিতে, অভিবাসী তৈরিতে বাংলাদেশ বিশ্বের মধ্যে ষষ্ঠ বৃহত্তম। আপনাদের প্রতি একটা অনুরোধ, আমরা কিন্তু খুব কষ্ট করি ভাই, মানে
তো আপনারা গ্রুপে যেভাবে মানে ইনস্টল করে কথা বলেন এবং সাপোর্ট করেন, এগুলো খুব দুঃখজনক। কোনো ব্যাখ্যা না শুনে আমার কি সময় আছে বলেন আমি আপনাদের প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোঝাবো যে এটা ঠিক হয় নাই। আপনারা খুব নোংরা ভাবে কথা বলেন, খুব লজ্জা লাগে। ইউর এডুকেটেড, আপনি কিছু তো শিখেন, আজকে কিছু শিখেন নাই। যারা কয়েক মিনিট দেখছেন, আই থিংক আপনি জীবনে প্রথম শিখছেন, আজকে কিছু ঘটনা শিখছেন, অন্ততপক্ষে মানবাধিকারও শিখছেন। সো শিখে আমার আরো কষ্ট লাগে, আপনি ইনবক্সে 3-4 বছর ধরে আমাকে নক করে আপনি ইনফরমেশন নিয়ে আপনি যখন গালি দেন, খুব লজ্জা লাগে। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, একটা সম্পর্ক হয়েছে ইনবক্সে, আমি আপনাকে চিনি না, আপনি আমার কাছে চা খান না, আমি চা খাই না, আমি আপনার চা খাই না, বাট ইনবক্সে আপনি ভাইয়া বলছেন, আমি বলছি হ্যাঁ থ্যাংক ইউ, এটা কিন্তু একটা রিলেশন হয়ে গেছে। তো সেখানে আপনি যখন এরপরে যখন আপনি আপনার মুখ থেকে একটা গালি শব্দটা আসে, তখন কিন্তু খুব খারাপ লাগে। একটু চিন্তা করবেন, মানে আপনারা যখন যা আসে মুখে তখন তা বলে ফেলেন, ঠিক আছে? মানে ধান্দাবাজ ব্যবসায়ী হাবিজাবি কত কথা যে বলেন আপনারা, খুব খারাপ লাগে। আপনি কিন্তু জেনে শুনেই মানে জানেন যে নাইম ভাই কেমন, আপনি কিন্তু ভালো করে রিসার্চ করে স্টাডি করে কিন্তু আপনি নাইম ভাইয়ের ক্লাস করতে বসেন, বা নাইম ভাইয়ের কাছে প্রাইভেট পড়েন, বা নাইম ভাইয়ের কাছে বই পড়েন। তারপরে কিন্তু আপনি এমন ভাবে বলেন, মানে একটা নিরীহ পেয়ে, মানে আমি আপনাদের কিছু করতে পারি না, তো আপনি তো জাস্ট বলে চলে যান যে এখানে গালি দিলে কি হয়েছে। মানে এইরকমের একটা মানসিকতা যে না ভাই কি করবে, সবাইকে আমি কই, দেখ ও কইছে একটা লাইক দিয়ে যায়, আর একজন একটা গালি দিয়েছে একটা লাভ রিয়েক্ট দিয়ে চলে যায়। মানে খুবই মানে দুঃখজনক, এটা খুব দুঃখজনক, বুঝছেন? মানে জীবনে আর কি করবেন আমি জানি না, কিন্তু এগুলো কিন্তু আপনার বাস্তব জীবনে একটা বড় ধরনের প্রভাব ফেলবে, ঠিক আছে? এই যে সাপোর্ট করেন, মানুষকে বকা দিলেও সাপোর্ট করেন, বকা দিলে খুশি হন, যে কিছু বলে না একটা কিছু বলে দেয়, কিন্তু নো ম্যানস ল্যান্ডে বললে ইউ উইল বি গেট কট এন্ড আনডাউটেডলি নো মার্সি এট অল। ওই জায়গায় কিন্তু আপনি আটকা পড়ে গেলেন নো ম্যানস ল্যান্ডে, একটা অ্যাবসলিউটলি গেট কট হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে কেউ আবার রেহাই করবে না। তাহলে বুঝতে পারছেন, আপনি না জেনে না শুনে জাস্ট কমেন্ট গুলো ওপেন থাকে, বাট আপনি যা তা বলেন না প্লিজ। আমি বললাম এটা উচিত না, আপনি বললাম আমার কিচ্ছু হবে না, কিচ্ছু আসে যাবে না। আপনি মনে করছেন আপনি গালি দিলে আমার মেসেজ কম চলবে, নেভার এন্ড নেভার ইনশাআল্লাহ। আপনি গালি দিলে মনে করছেন নাইমের প্রাইভেট ক্লাসে কম হবে, কিচ্ছু হবে না। 41 তম মধ্যে কতজন গালি দিয়েছে, কিন্তু কতজন আবার রিটেনে কিন্তু সাথে সাথে পরীক্ষা দিয়ে থ্যাঙ্কস জানায় রিটেনে ভর্তি হয়ে গেছে। বাট আপনি আমাকে গালি দিবেন, বাট ইউ উইল বি ডিস্ট্রয়েড, মানে ইউ উইল বি গেট কট। কিন্তু আপনি যখন দেখবেন যে আপনি কিছু বেনিফিটেড হচ্ছেন বা পাচ্ছেন বা কিছু, তখন কিন্তু আপনার কিন্তু আমার কিন্তু লস নাই। আমার রিটেন হিস্ট্রি কিন্তু 2300 হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আপনি গতবার 41 মধ্যে পিলি দিয়ে গালি গালাজ করছেন, আমাদের পিলি ব্যাচে কিন্তু আগে ছিল 1100, এবার কিন্তু 2200 শেষ, 2300 হয়ে গেছে। সকালে তো 2300 মানে ছুঁই 99 মনে হয়, 2299। তার মানে আমার কিন্তু কোনো লস হবে না, আলটিমেটলি আপনার লস হবে। সো আই থিংক আমি মনে করি যে আপনাদের এটা উচিত না। একটু সাপোর্ট দেন, আমি ভালো কিছু শিখাই, এবং ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ আমি যা শিখাবো ইনশাআল্লাহ আপনি দেখবেন যে ভাই যা শিখাইছে আসলে শিখাইছি। এত এক্সপ্লানেশন জানার মতো টিচার আমি তো বাংলাদেশে চিনি ভাই, কে কি পড়ায় নাকি আমি জানি, বাংলাদেশে কয়জন সাধারণ জ্ঞান পড়ায় আমি চিনি। তা আমার মতো 14 বছর একই জায়গায় থাকা, 14 বছর স্টাডি করা এবং ননস্টপ পরিশ্রম করার লোক খুবই কম আছে। এবং চ্যালেঞ্জ আপনি আনেন না কেউ রে, দেখেন এরকমের মানে একটা কোশ্চেন করলে মানে যে ঠাসঠাস উত্তর দিতে পারে কিনা। আল্লাহর রহমতে আমি যেভাবে আপনার উত্তর দেই, একটা গ্রুপ দেখান তো যে 100 প্রশ্নের উত্তর সে 1 ঘন্টার মধ্যে দিতে পারে, সেটা কিন্তু বিলফর জিকেতেও ছিল, এখন বিলফর যে নতুন আসছে ইনশাআল্লাহ সেখানেও দেওয়া হচ্ছে। এবং আমি বিশ্বাস আমি কিন্তু সেই পরিশ্রম থেকে আসছি। সো আমাকে একেবারে মানে ফেলনা মনে করে আপনি যা তা বলেন না। ওকে, থ্যাংক ইউ। এখন আসেন, প্রশ্ন হলো 28 নম্বর, ব্রিটিশ উপনিবেশ নয়। ব্রিটিশ উপনিবেশ নয়। এখন সেই ব্রিটিশ উপনিবেশ নয়, আপনাদের মধ্যে কনফিউশন, একটা হলো নেপাল নাকি চায়না। দেখেন, চায়নার মধ্যে বেইজিং বলেন, সাংহাই বলেন, সাংহাই, বেইজিং, হংকং, এরা কিন্তু একসময় ইউকের উপনিবেশ ছিল। কিন্তু নেপালে এখানে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ করে হেরে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ করে হেরে যায়। তার মানে নেপালে ইউকে প্রবেশ করতে পারেনি, ব্রিটিশরা প্রবেশ করতে পারেনি। তার মানে ব্রিটিশ উপনিবেশ নয় নেপাল এবং ভুটান। আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে এই নেপাল এবং ভুটান এখানে ব্রিটিশ উপনিবেশ নয়। এখানে ওই প্রশ্নের মধ্যে অপশন ছিল ভুটান, নেপাল এবং অপশন ছিল চায়না।
তার মানে এখানে কিন্তু উত্তরটা কি হবে না, চায়না কিন্তু এখানে উত্তরটা হবে না, ব্রিটিশ উপনিবেশ না হবে নেপাল। এবং অনেক বইতে আমি চাইলাম আপনি দেখেন বলবে যে ভাই আপনি বলুন হ্যাঁ ওখানে তো আছে ভাই, ওই গাইডে তোটা আছে ভাই, গাইডটাকে জিজ্ঞেস করেন যে কে লিখছে একটু জিজ্ঞেস করেন, ভিউ তো 9 থেকে 5 দুই একটা বলেন গালিও দেন, দেখেন তো ভাই এই প্রশ্ন বইটা কে লিখছে যে রিটার্ন একটু আনেন, আমি একটু কথা বলি, আমরা একটু জিজ্ঞেস করি, সাহস আছে বলে তো কারো পাবেন। এবং তাকে জিজ্ঞেস করে দেখেন যে আপনি চায়নার কথা বলছেন যে সাংহাইতে একসময় চীনের অধীনে ছিল, কেন 12টা বন্ধ নিয়ে গেছিল না সেই নামকিং চুক্তির মাধ্যমে ব্রিটিশরা, এটা কিন্তু কলোনিয়াল পিরিয়ডে 19 শতকে। আর এখানে কিন্তু নেপালে কিন্তু কখনোই এরা ঢুকতে পারেনি, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা যুদ্ধ করছে সেটা 1668 খুব সম্ভবত, সেখানে এরা হেরে গেছে। 29 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 29, প্রশ্ন আছে এটা খুব কমন একটা কোশ্চেন, বীরাঙ্গনা কতজন? বীরাঙ্গনা আসলে 416 হবে নাকি 438 হবে? 438 জন হবে, এটা খালি বাড়তেছে। বীরাঙ্গনা এখন 438 জন। তো ভালো একটা প্রশ্ন 30 নম্বর আসতে পারে, নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে, টেস্ট স্ট্যাটাস লাভ করে কত তারিখে? এটা কি 1 এপ্রিল 2021 না 2020 না 21, 1 এপ্রিল 2021 না 2 এপ্রিল 2021? আসলে 2 এপ্রিল হবে, এটা আমার লাস্ট ভিডিওতে মনে হয় 1 এপ্রিল চলে গেছিল, বা রিসেন্ট ভিডিওতে কোন একটা জায়গায় এটা 2 এপ্রিল হবে উত্তরটা, ঠিক করে না। এবং টেস্ট স্ট্যাটাস লাভ করছে নারী ক্রিকেট দল এখন 13টি, আর পুরুষ টেস্ট স্ট্যাটাস পেয়েছে 12টি দল। অর্থাৎ টেস্ট মর্যাদা পাওয়া পুরুষ ক্রিকেট দল হলো 12টি আর নারী ক্রিকেট দল হলো 13টি। এবার আসেন আবাদযোগ্য জমি 31 নম্বর, আবাদযোগ্য জমি কতটুকু? এটা কি 2 কোটি 11 লাখ একর নাকি 2 কোটি 21 লাখ একর? এখন দেখেন আপনার 85.77 লাখ হেক্টর, এটা হলো জমি। এই হেক্টরকে যখন করে নেবেন এইটা আসবে উত্তর, এটা হবে না। অর্থাৎ 2 কোটি 21 লাখ হবে না, 11 লাখ একর হবে। 85.77 লাখ হেক্টর, এটা কিন্তু 2 কোটি 11 লাখ একর। এটা 2 এপ্রিল হবে। এবার আসেন পরের কনফিউশন, এটা খুবই বিরক্ত করে, এত বিরক্ত যে মিশুকের স্থপতি কে? এটা কি মোস্তফা মনোয়ার নাকি হামিদুজ্জামান? দেখেন মিশুক হলো আপনার হরিণ শাবক, এই হরিণ শাবক দেখবেন ইউটিউবে আছে যে হামিদুজ্জামানের সেই হরিণ শাবকের কারণে হামিদুজ্জামান কান্না করতেছে এবং সে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। স্থপতি হামিদুজ্জামান, তবে এটা উদ্বোধন করছিল মোস্তফা মনোয়ার। উদ্বোধক হলো মোস্তফা মনোয়ার আর স্থপতি হলো হামিদুজ্জামান। এবারে কোশ্চেনটা আরো কনফিউজিং, যে অনেক বইতে এটা লেখা, এটা দেখাচ্ছি সেটা হলো 32 নম্বর নাকি 32 নম্বর ধরেন, জাতীয় প্রতীকের তারকাগুলো দিয়ে কি বোঝানো হয়? জাতীয় প্রতীক বা জাতীয় লোগো, এই লোগোর 4টি তারকা দিয়ে কি বোঝানো হয়? 4টি তারকা দিয়ে কি বোঝানো হয়? খুবই ইন্টারেস্টিং যে দেখেন 4টি তারকা, প্রতীক তো দেখেন, প্রতীক মানে পয়সা, পথের প্রতীক, পথের পয়সা, এটা মনে রাখবেন, প্রতীক পয়সা, পয়সার অপর পথটাই হলো প্রতীক। এই যে এটা হলো ধান গাছ, দুই পাশে 2টা ধান গাছ,
দুটি দুটি চারটি তারকা, মাঝখানে তিনটা পাট পাতা, পাট জুট পাতা কি জুট, পান না পাট, ছয়টা ঢেউ, 1 2 3 4 না পাঁচটা ঢেউ, 1 2 3 4 5, আর এখানে পাপড়ি হলো 6টা, একটা শাপলা ফুল, পাপড়ি হলো 6টা, তাহলে একটা হলো শাপলা, দুইটা হলো কি, দুইটা হলো আপনার ধান গাছ, আর তিনটা হলো কি পাট পাতা, আর চারটা হলো তারকা, আর পাঁচটা হলো ঢেউ। এই ঢেউ কিন্তু আবার নদীর ঢেউ না, কারণ শাপলা ফুল ফোটে বিলে, নদীতে কি শাপলা ফুল ফোটে, বিলের ঢেউ। এখানে চারটি তারকা, এই চারটি তারকা হলো সংবিধানের চারটি মূলনীতি। এই যে চারটি মূলনীতি, এটাই কিন্তু আওয়ামী লীগের মূলনীতি হলো চারটা। এই আওয়ামী লীগের চারটি মূলনীতি দেখবেন, আওয়ামী লীগের পতাকায় তারকা কিন্তু চারটা, এইরকমের আওয়ামী লীগের পতাকায় তারকা চারটা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। এই চারটি তারকা হলো আওয়ামী লীগের চারটি মূলনীতি। এই চারটি মূলনীতি স্থান পায় সংবিধানের মূলনীতি হিসেবে। এইগুলোই আবার স্থান পায় জাতীয় প্রতীকের চারটি মূলনীতিতে। কিন্তু প্রশ্নটা কি, জাতীয় প্রতীক বা লোগো, লোগো তো এটা, লোগো হলো এটা, লোগো হলো এটা তো প্রতীক, আর লোগো হলো এই যে এটা, এখানে বাংলাদেশের মানচিত্র, দুই পাশে দুইটা দুইটা চারটা তারকা, উপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের, আর নিচে হলো সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের, নিচে সরকার, দুই পাশে দুইটা দুইটা চারটা তারকা। এই লোগোর চারটি তারকাও সংবিধানের চারটি মূলনীতিকে বোঝায়। কিন্তু যদি প্রশ্নটা এরকমের, জাতীয় প্রতীক দ্বারা কি বোঝায়, জাতীয় প্রতীক দ্বারা কি বোঝায়, তখন হবে উচ্চাকাঙ্ক্ষা, জাতীয় উচ্চাকাঙ্ক্ষা, তখন উত্তরটা হবে উচ্চাকাঙ্ক্ষা। অর্থাৎ পুরো জাতীয় প্রতীক দ্বারা বোঝায় উচ্চাকাঙ্ক্ষা। এখন অনেকে বলে যে চারটি তারকা দিয়ে উচ্চাকাঙ্ক্ষা বোঝায়। আরে ভাই, চারটি তারকা দিয়ে উচ্চাকাঙ্ক্ষা বোঝায়, তার চারটা কেন? উচ্চাকাঙ্ক্ষা দিয়ে চারটে হয়, উচ্চাকাঙ্ক্ষা একটা দুটো হইতে পারে না। এটা হলো মানে না বুঝে এই ব্যাখ্যাগুলো দিয়ে থাকে, এবং অনেকগুলো বই ব্যাখ্যা দেয়, সেই জন্য আমাদের সাথে ঝগড়া করে। আসলে চারটি তারকা দিয়ে চারটি মূলনীতিকে বোঝায়। এবার আসেন, হ্যাঁ, একটা প্রশ্ন 33 নম্বর বা 34, বাংলাদেশ বাহিনী কবে গঠিত হয়? বাংলাদেশ বাহিনী কবে গঠিত হয়? কিন্তু প্রশ্নটা হলো যে বাংলাদেশ বাহিনী মানে বাংলাদেশ ফোর্স লেখাই আছে এখানে, বাংলাদেশ বাহিনী কবে গঠিত হয়, কিন্তু কোশ্চেনটা ছিল এবার শুধু 41তমতে আসছিল যে 8 নং থিয়েটার রোডে কবে প্রতিষ্ঠিত হয়। দেখেন, বাংলাদেশ বাহিনী যেটা 4 এপ্রিল মুক্তি বাহিনী যে গঠিত হয়, সেটাই কিন্তু বাংলাদেশ বাহিনী। 4 এপ্রিল গঠিত হয় এটা। আর 12 এপ্রিল এমএজি উসমানীকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া, অর্থাৎ চিফ অফ বাংলাদেশ ফোর্স, তাকে চিফ অফ বাংলাদেশ ফোর্সের প্রধান করা হয়। এবং বাংলা পিডিএফে এই কথাটা আছে যে 8 নম্বর থিয়েটার রোডে এই বাংলাদেশ বাহিনী চালু হয়, বলা আছে 12 এপ্রিল 1971। তার মানে এমএজি উসমানীকে অবশ্যই, তাকে যখন নিয়োগ দেওয়া হয়, তাকে কিন্তু বাংলাদেশ ফোর্সের এই 4 এপ্রিল ঘোষণা দিয়েছিল যে 10 এপ্রিল ঘোষণা দিয়েছিল যে আমরা এমন একজনকে আমরা কি করব, যাকে আমরা সেনাপ্রধান নিয়োগ দিব, তিনি হলেন এমএজি উসমান। ঘোষণা দিয়েছিল তাজউদ্দিন আহমেদ। কিন্তু ঘোষণার স্বাক্ষর দেখবেন 12 এপ্রিল, যে স্বাক্ষরটা প্রাইম মিনিস্টার আর ডিফেন্স মিনিস্টার হিসেবে তিনি স্বাক্ষর করেন, রাষ্ট্রপতি হিসেবে না, তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে স্বাক্ষর করে, প্রাইম মিনিস্টার হিসেবে না। সাধারণত সেনাপ্রধান নিয়োগ দেয় কে? প্রতিরক্ষা মন্ত্রী। সেই প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ডিফেন্স মিনিস্টার হিসেবে তাজউদ্দিন আহমেদ স্বাক্ষর করে, সেই দিনটা ছিল 12 এপ্রিল। এবং 8 নম্বর থিয়েটার রোডে কবে প্রতিষ্ঠিত হবে লেখা আছে চালু, প্রতিষ্ঠার কথা বাংলা পিডিএফ লেখা নাই।
কিন্তু আপনি যদি চিন্তা করেন যে যদি লিঙ্ক আপ দেখেন তাহলে অবশ্যই এটা এমএজি ওসমানীকে নিয়োগ না দিয়ে ওখানে চালু হওয়ার প্রশ্নই আসে না এবং ওই প্রতিষ্ঠা করার সুযোগ আসে না। এবং এটা 12 এপ্রিল নিঃসন্দেহে, আমি এটা নিয়ে যত স্টাডি করেছি আমি 11 এপ্রিল বা 10 এপ্রিল এর কোনো আমি যুক্তি খুঁজে পাই না। যদি বলতে বাংলাদেশ বাহিনী কবে গঠিত হয় তাহলে উত্তরটা অবশ্যই 12 এপ্রিল হবে না, কিন্তু 8 নম্বর থিয়েটার রোডে বলার পরে এটা অবশ্যই 12 এপ্রিল হবে। এরপরে আসি, আপনারা কমতেছেন না, 35 বা 36 কত নম্বর? বলা আছে একজন যোগ্য প্রশাসক বা ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ কোনটি? একজন যোগ্য প্রশাসক, একজন যোগ্য প্রশাসকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলী, মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি? শ্রেষ্ঠ গুণ কোনটি? এখানে অপশন যেটা আছে দায়িত্বশীলতা, আরেকটা আছে নৈতিকতা। অবশ্যই দেখবেন অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলী, আর গুণ যদি দেখেন যে দায়িত্বশীল হয় তার মধ্যে নৈতিকতা অবশ্যই থাকে, দায়িত্বশীলতা উত্তর হবে। এবছর একটা কোশ্চেন আপনাদের দেখবেন নিচের কোনটি, এটা একটু দেখে নেন আপনাদের বেসিক যদি নতুনটা পান আপনারা দেখবেন যে অনেকেই বকাঝকা করবেন যে নিচের কোনটি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে, স্বাধীনতাকে নিশ্চিত করে। এবং এই প্রশ্নের বাংলাদেশের সব গাইড হয়তো বলছে দক্ষতা নয়তো বলছে জবাবদিহিতা। আমার দুইটাই খটকা লাগলো যে সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে, দক্ষতা নিশ্চিত করার মানে কি? সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করার আগে অর্থাৎ একটা দক্ষতা এবং জবাবদিহিতা যখন থাকবে তখন কিন্তু স্বাধীনতার ফলটা পাওয়া যাবে। স্বাধীনতা নিশ্চিত করার জন্য আগে একটা কিছু আছে, এবং আমি বললাম যে এই দুইটার মধ্যে একটা হবে না। আমার যারা টিম আছে ভিউয়ের ওরা বললো যে ভাই কেন, ওরা 4-5 জন বললো যে ভাই কেন, এটা কিভাবে হইতে পারে? আমি বলছি যে আই থিংক ইট ইজ পার্টিসিপেশন, অংশগ্রহণ। তখন খুঁজে বের করা হলো এবং আমরা একটা প্রশ্নের উত্তরের জন্য 4টা বই গেছে, এবং সেই বইয়ের মধ্যে বলা আছে যে জনগণের, সংগঠনের, পরিবারের, সমাজের স্বাধীনতাকে নিশ্চিত করে সেটা হলো অংশগ্রহণ। এবং সুশাসনের, এটা প্রশ্ন আছে এই সুশাসনের কোন দিকটি, সুশাসনের কোন দিকটি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? এবং সুশাসনের কোন দিকটি, এটা অবশ্যই দক্ষতার এর একটা রেজাল্ট থাকবে, জবাবদিহিতার একটা রেজাল্ট হবে, কিন্তু স্বাধীনতা যখন নিশ্চিত করে তখন অবশ্যই তার আগে রেজাল্টটা পাওয়া যায়, মানে এগুলো হলো রেজাল্ট। এই জন্য আমি মনে করলাম যে এটা পার্টিসিপেশন বা অংশগ্রহণ হতে পারে। এবং দেখা গেল কাজল নামে একটা বই আছে, সেই বইয়ের আমরা পৃষ্ঠা নম্বর লিখে দিছি, সেখানে বলা আছে যে অংশগ্রহণ নিশ্চিত করে। তাহলে এই উত্তরটা হবে অংশগ্রহণ। অংশগ্রহণ উত্তর হবে। প্রশ্ন একটা ধরেন 37 নম্বর তার মনে নাই, আরব বিশ্বের কোন দেশে সংখ্যালঘু সরকার ক্ষমতায় আছে? সংখ্যালঘু সরকার ক্ষমতায় আছে। এখানে উত্তর হলো সিরিয়া আর লেবানন। দুইটার মধ্যে কনফিউশন। একটা জিনিস দেখেন, যখন সরকার বলবে তখন ওই দেশের গভর্নমেন্ট সিস্টেম সম্পর্কে জানতে হবে। যেমন দেখেন লেবাননের প্রেসিডেন্ট তিনি হয় একজন খ্রিস্টান, একবার সাংবিধানিকভাবে খ্রিস্টান হয়। কয়েকটা দেশ আছে যে তাদের সরকারের মধ্যে ভিন্নতা আছে, যেমন ইরাকের কথা দেখেন, ইরাকে প্রাইম মিনিস্টার হয় একজন শিয়া, প্রধানমন্ত্রী হবে শিয়া, প্রেসিডেন্ট হবে একজন কুর্দিপন্থী একজন হবে প্রেসিডেন্ট, আর স্পিকার হবে একজন সুন্নি,
ইরাকের প্রধানমন্ত্রী হবে একজন শিয়া, প্রেসিডেন্ট হবে একজন কুর্দি এবং স্পিকার হবে একজন সুন্নি। এখন দেখেন লেবাননের প্রাইম মিনিস্টার একজন মুসলিম হয় এবং লেবানন একটি মুসলিম প্রধান দেশ, কিন্তু প্রশ্নটা হলো সরকার, এখানে সরকার কিন্তু প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট সরকার না। হেড অফ স্টেট বাট নট দ্য হেড অফ গভর্নমেন্ট। সিরিয়ায় প্রেসিডেন্ট যিনি আছেন আসাদ, তিনি কিন্তু একজন শিয়া এবং তিনি কিন্তু সরকার, প্রেসিডেন্ট হলো তিনি কিন্তু গভর্নমেন্ট। এখানে আসাদিক গভর্নমেন্ট। এখানে 34% হলো সুন্নি মুসলমান আর 33% হলো শিয়া মুসলমান। এবং এই প্রশ্নটা যখন আসছিল সম্ভবত 2013 সালে আসছিল, তার মানে কোন দেশে সংখ্যালঘু সরকার ক্ষমতায়, সেটা অবশ্যই সিরিয়া হবে, লেবানন হবে না। কারণ লেবাননের প্রেসিডেন্ট সবসময় একজন খ্রিস্টীয় হলেও তিনি কিন্তু সরকারের না, তিনি কিন্তু একজন হেড অফ স্টেট, নট দ্য হেড অফ গভর্নমেন্ট। সংখ্যালঘু সরকার ক্ষমতায় আছে সেই প্রশ্ন আসলে সিরিয়া। এখানে 34% হলো সুন্নি, 33% হলো শিয়া, অর্থাৎ সুন্নিদের সংখ্যা এখানে একটু বেশি, কিন্তু ক্ষমতায় যারা আছে তারা হলো শিয়া। আপনাদের একটা প্রশ্ন হয় যে সোনারগাঁও কোন আমলে রাজধানী ছিল? সোনারগাঁও কোন আমলে রাজধানী ছিল? দেখেন সোনারগাঁও এটার গোড়াপত্তন হয়েছে তুর্কি আমলে, কিন্তু সোনারগাঁও যখন রাজধানী হয়, প্রথম রাজধানী 1338 থেকে 1352 পর্যন্ত ছিল এবং সেই রাজধানী ছিল ফখরুদ্দিন মোবারক শাহের সময় এবং তার পুত্রের সময়। ফখরুদ্দিন মোবারক শাহ, এই ফখরুদ্দিন মোবারক শাহ তিনি কে ছিলেন? তিনি প্রথম রাজধানী স্থাপন করেছেন। তিনি ছিল সুলতানি আমলের একাংশের সুলতান। একটু খেয়াল করবেন, একাংশের সুলতান, অর্থাৎ সুলতানি আমলে, এই সুলতানি আমলে বাংলা দুই ভাগে বিভক্ত ছিল, একটা ছিল পূর্বাংশ আর একটা ছিল পশ্চিমাংশ। এই পশ্চিমাংশে এখানে ক্ষমতা ছিল ইলিয়াস শাহ, ইলিয়াস শাহ, এবং তিনি ক্ষমতা আসছে 1342 সালে। আর পূর্বাংশে ক্ষমতা আসছে ফখরুদ্দিন মোবারক শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ, এবং সে ফখরুদ্দিন মোবারক শাহ ছিল 1342 থেকে 1358, আর ইনি ছিল 1338 থেকে, মানে তার পুত্র মিলে উনি ছিল 49 আর পুত্র ছিল 2 বছর, 1352 ধরে, মানে দুইজন মিলে। এই ইলিয়াস শাহ রাজধানী ছিল পান্ডুয়া, যেটা এখন গৌড়। ইলিয়াস শাহের রাজধানী ছিল পান্ডুয়া আর ফখরুদ্দিন মোবারক শাহের রাজধানী ছিল সোনারগাঁ। ফখরুদ্দিন মোবারক শাহের রাজধানী ছিল সোনারগাঁও আর ইলিয়াস শাহের রাজধানী ছিল পান্ডুয়া। কিন্তু এই দুই বাংলাকে একত্র করছে সুলতানি আমলের, সেটা শামসুদ্দিন ইলিয়াস শাহ, এবং তিনি 1352 সালে এই ওদের মানে ফখরুদ্দিন পুত্রটাকে বলে গেছি নামটা, মিরান শাহ নাকি সামথিং, তাকে পরাজিত করে সমগ্র সুলতানি আমলের দুই অংশকে দখল করেছিল ইলিয়াস শাহ, এবং তিনি দুই বাংলার নাম দিয়েছিল বাংলা একত্র করে। এই বাংলার নামকরণ করছে 1352 সালে, এবং দুই বাংলার নাম করছে একত্র করে বাংলা, এবং এই জন্য বলা হয় শাহী বাংলা, মানে ওনাকে বলা হয় শাহী বাংলা বলা হয় ইলিয়াস শাহকে। অর্থাৎ প্রথম রাজধানী বললে এটা সুলতানি আমলে একাংশের, কিন্তু যখন বলবে যে রাজধানী কোন আমলে ছিল, আসলে রাজধানী এটা বেশি সময় ছিল মুঘল আমলে। মুঘল আমলে 1576 থেকে 1608 পর্যন্ত। এই মুঘল আমলে এই সময়টা 12 ভূঁইয়াদের রাজধানী ছিল। এখন প্রশ্ন যদি বলে প্রথম রাজধানী কবে ছিল, প্রথম রাজধানী বললে সুলতান,
অর্থাৎ কোন আমলে? যদি বলা হয় প্রথম তাহলে সুলতানি, আর প্রথম শব্দটা যদি না থাকে, প্রথম না থাকলে বুঝবেন এটা অধিক সময়ব্যাপীকে বুঝিয়েছে, তখন সেটা মুঘল আমলে হতে হবে। ক্লিয়ার? কারণ এখানে সুলতানি আমল কিন্তু দুই ভাগে বিভক্ত, সুলতানি আমলে দুই ভাগে বিভক্ত। তার মানে সুলতানি আমলের রাজধানী কিন্তু সোনারগাঁও ছিল না, সুলতানি আমলে কিন্তু একাংশের রাজধানী ছিল। এই জন্য রাজধানী প্রথম কোনটা? সুলতানি আমলে এখানে একটা রাজধানী ছিল, কিন্তু সুলতানি আমলের রাজধানী এটা না। আর মুঘল আমলে 12 বেদের পুরো রাজধানীটা ছিল কোথায়? সোনারগাঁও। তার মানে ইলিয়াস শাহের রাজধানী ছিল পান্ডুয়া, আর ফখরুদ্দিন মোবারকের রাজধানী ছিল কি? সোনারগাঁও। কি ভাই, কোনো কোশ্চেন? উম্মে সালমা, আপনি বলছেন জগা খিচুড়ি, কি বুঝাতে যাচ্ছেন? বুঝলাম না। তার মানে সুলতানি আমল দুই ভাগে বিভক্ত ছিল, পূর্বাংশ এবং পশ্চিমাংশ। পূর্বাংশের রাজধানী ছিল সোনারগাঁও এবং এটা ছিল প্রথম, আর অধিক সময় ছিল মুঘল আমলে এবং সেটা ছিল মুঘল আমলের রাজধানী। তার মানে সোনারগাঁও রাজধানী ছিল মুঘল আমলে, সোনারগাঁও প্রথম রাজধানী হয় সুলতানি আমলে। একটা প্রশ্ন ছিল যে কোন নিয়ামকটি একটি অঞ্চলের জন্য একটি অঞ্চলের জলবায়ু নির্ধারণ করে না? জলবায়ু নির্ধারণ করে না, এটা নিয়ে সমস্যা হলো আপনাদের মধ্যে সমুদ্র স্রোত, আরেকটা হলো দ্রাঘিমা রেখা। দেখেন, দ্রাঘিমা রেখা সমুদ্র মানে জলবায়ুতে কোনো তার ভূমিকাই নাই। দ্রাঘিমা রেখার কাজ হলো সময় সম্পর্কে ধারণা দেয়, সময় সম্পর্কে ধারণা। কিন্তু অক্ষরেখা যদি বলতো, অক্ষরেখার মাধ্যমে জলবায়ু জানা যায়, জলবায়ুর ধারণা দেয়। কিন্তু এখানে কোন নিয়ামকটি করে না বলছি, সেটা হবে দ্রাঘিমা রেখা। কিন্তু সমুদ্র স্রোত অবশ্যই জলবায়ু নির্ধারক, কিন্তু সমুদ্র স্রোত আবার জলবায়ুর উপাদান না, জলবায়ুর উপাদান নয়, কিন্তু জলবায়ু নির্ধারক। তাহলে জলবায়ু নির্ধারক হলো সমুদ্র স্রোত, দুঃখিত, সমুদ্র স্রোত জলবায়ু নির্ধারক, সমুদ্র স্রোত জলবায়ুর উপাদান নয়। আর দ্রাঘিমা রেখা সময় সম্পর্কে ধারণা দেয়, কিন্তু জলবায়ু সম্পর্কে ধারণা দেয় না। মন্ত্রিসভার সদস্য 48 জন, 49 জন, নাকি 50 জন? অর্থাৎ এটা এখন 49 জন। সর্বশেষ একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, শামসুল আলম। শামসুল আলম তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী, এবং তিনি টেকনোক্র্যাট মন্ত্রী, টেকনোক্র্যাট মন্ত্রী, অর্থাৎ তিনি এমপি নন। শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী, তিনি একজন টেকনোক্র্যাট মন্ত্রী, আর তিনি এমপি নন।
এই টেকনোক্র্যাট মন্ত্রী বর্তমানে ওনাকে নিয়ে 3 জন। বাংলাদেশে এখন টেকনোক্র্যাট মন্ত্রী হলো 3 জন, ওনাকে সহ মোট মন্ত্রী হলো, টেকনোক্র্যাট মন্ত্রী হলো 3 জন। এরপরে হলো বিডি ন্যামের সদস্য পদ পায় 1972 সালে, 1973 সালে, উত্তরের 1973 চতুর্থ সম্মেলনে, যেটা হয়েছিল আলজিয়ার্সে, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। এখানেই বঙ্গবন্ধু গিয়েছিল এবং সেখানে বঙ্গবন্ধুকে সদস্যপদ প্রদান করে। তখনই ওই জায়গায় কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো বলছিল যে হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। এরপরে একটা প্রশ্ন, প্রাচীন বাংলায় মৌর্য বংশের মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা অনেকের মধ্যে আছে যে চন্দ্রগুপ্ত মৌর্য নাকি সম্রাট অশোক। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি বাংলায় আসেন নাই, এবং মৌর্য বংশের মোট 9 জন শাসক ছিল, অর্থাৎ পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী, পাকিস্তান, এই আফগানিস্তান এটা সহ এই জায়গায় বাংলাদেশ, নেপাল, ভুটান, আর এই জায়গাটা ছিল। তার মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি ভারতে আসছেন, নেপালে আসছেন, কিন্তু বাংলায় আসেন নাই। তার ছেলে বিন্দুসারও আসেন নাই, বিন্দুসার তিনিও আসেন নাই। এই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কিন্তু মেগাস্তেনিস এই উপমহাদেশে আসছিল, এই মেগাস্তেনিস কিন্তু বাংলায় আসেন নাই। মেগাস্তেনিস কিন্তু তিনি ভারতে আসছেন, তিনি কিন্তু বাংলায় আগমনকারী প্রথম, মানে উপমহাদেশে আগমনকারী পরিব্রাজক ছিল। তার মানে তিনি আসছেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, তিনি কিন্তু অশোকের সময় আসেন নাই। এই অশোক তৃতীয় শাসক, এবং যিনি প্রথম বাংলায় আসেন এবং পুরো উপমহাদেশে তার অন্তর্ভুক্ত করেন। তার মানে বাংলা বললে সেটা অবশ্যই অশোক হবে, এবং তৃতীয় শাসক ছিলেন যিনি তৃতীয় শতকে আসছেন। বাংলায় আসছেন 269 খ্রিস্টাব্দে, তার মানে তৃতীয় শতকে আসছেন। 269 খ্রিস্টপূর্বে বাংলায় আসে, যেটা তৃতীয় শতক, তিনি তৃতীয় শাসক। কিন্তু তার যে বাবা এবং দাদা বিন্দুসার এবং চন্দ্রগুপ্ত মৌর্য, তারা কিন্তু বাংলায় আসেন নাই। এবং এই মৌর্যটা শাসন ছিল পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী, ছিল মৌর্য শাসনটা, এবং এটাই সবচেয়ে বড় শাসন ছিল। এই জন্যই মৌর্য শাসনকে বলা হয় লৌহ যুগ, আর গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ, বা গুপ্ত শাসনামলকে বলা হয় স্বর্ণযুগ। তাহলে বাংলার স্বর্ণযুগ হলো গুপ্ত যুগ, বাংলার লৌহ যুগ হলো মৌর্য যুগ। ওকে, আপনাদের সাথে আবার পরে কথা হবে না, অনেকেই এখন দেখি চলে যাচ্ছেন। এখন কি শুধু লাস্ট ভিউ পড়বো? এই বইটা পড়লে কি হবে? লাস্ট ভিউ পড়েন, বেসিক পড়েন। ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট যারা দিবেন তাদের কিন্তু আপনাদের রিসেন্ট কিন্তু আসবে 2 থেকে 3টা। আপনারা শুধু রিসেন্ট নিয়ে পাগল হয়ে যাচ্ছেন, দেখবেন না রিসেন্ট খুব কম আসবে। আপনারা বেসিক পড়েন, মৌলিক পড়েন, কোশ্চেন ভিউ পড়েন, লাস্ট ভিউ পড়েন, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে? আর যারা বিশেষ পরীক্ষা দিবেন আপনারা ইনশাআল্লাহ আগামী পরশুদিন আপনারা বেসিক ভিউ পাবেন, গ্রুপে দেখবেন, আমি গ্রুপে পোস্ট দেব, তখন আপনারা কিনতে পারেন। 360 টাকা দাম। এবারে বইটা অবশ্যই অনেক দিক থেকে ইউনিক। ওকে, আল্লাহ হাফেজ।